বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবিধ দেনাদার, প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিল। অর্থাৎ বিবিধ দেনাদার এবং প্রাপ্য হিসাব একই শব্দ। এখানে আমরা যাদের নিকট টাকা পাবো তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন বিষয়টা হলো যে আমরা কাদের নিকট টাকা পাবো। আমরা যদি বাকিতে বা ধারে আমাদের পণ্য বিক্রয় করি, অথবা আমরা যদি বাকিতে বা ধারে কাউকে সেবা প্রদান করি, তাহলে আমরা তাদের কাছে টাকা পাবো। আমি আবার বলতেছি, আমরা যদি ধারে বা বাকিতে পণ্য বিক্রি করি, অথবা আমরা যদি বাকিতে বা ধারে সেবা প্রদান করি, তাহলে আমরা তাদের কাছে টাকা পাবো। আর এই যাদের কাছে টাকাগুলা পাবো তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব আমরা যদি বাকিতে বিক্রি করি, আমাদের পণ্য যদি আমরা বাকিতে বিক্রি করি বা ধারে বিক্রি করি, অথবা আমরা যদি বাকিতে বা ধারে কাউকে সেবা প্রদান করি, তাহলে কাস্টমারের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্কের নামই হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কাস্টমারদের সাথে, খরিদ্দারদের সাথে আমাদের একটা সম্পর্ক, বিশেষ সম্পর্ক। বাকিতে বা ধারে যদি আমরা বিক্রি করি, অর্থাৎ বাকিতে বা ধারে আমরা যদি আমাদের পণ্য বিক্রি করি, অথবা আমরা যদি বাকিতে বা ধারে কাউকে সেবা প্রদান করি, তাহলে যে সম্পর্কের সৃষ্টি হয় সেই সম্পর্কের নাম হলো বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। অর্থাৎ আমরা যাদের কাছে টাকা পাবো তাদের সমষ্টি, যাদের কাছে আমরা টাকা পাবো তাদের সমষ্টি বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। আর আমরা কিভাবে টাকা পাবো? যদি আমরা কারো কাছে বাকিতে পণ্য বিক্রি না করি, বাকিতে সেবা প্রদান না করি, তাহলে আমরা কারো কাছে টাকা পাবো না, এবং তখন দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে না। যদি আমরা বাকিতে পণ্য বিক্রি করি বা বাকিতে আমরা সেবা প্রদান করি, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা একজনের কাছে টাকা পাবো। আর যখন আমরা টাকা পাবো, তখন যতগুলা লোকের কাছে আমরা টাকা পাবো, এই সবগুলার সমষ্টি, সবগুলার যোগফল, সবগুলার সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিভাবে? বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হবে যদি আমরা বাকিতে লেনদেন করি, অর্থাৎ বাকিতে যদি আমাদের পণ্য বিক্রি করি, অথবা বাকিতে যদি আমরা ধারে যদি আমরা কোনো সেবা প্রদান করি। বাকিতে বা ধারে সেবা প্রদান করা হইলে, অথবা বাকিতে বা ধারে আমাদের পণ্য বিক্রি করা হলে, তাহলে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। অর্থাৎ বাকিতে বা ধারে পণ্য বিক্রি করলে আমরা ব্যবসার কাছে টাকা পাবো, এবং আমরা এখন এই মানুষের কাছে যে টাকাগুলা পাবো তাদের সমষ্টিকে বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব। আমি আবার বলতেছি যে আমরা যাদের নিকট টাকা পাবো তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন আমরা বাকিতে পণ্য বিক্রি করে বা বাকিতে সেবা প্রদান করে আমরা একটা টালি খাতার মধ্যে, আমরা কোনো ছোট খাতার মধ্যে বা ছোট কোনো বইয়ের মধ্যে আমরা বা সাধারণ কোনো বইয়ের মধ্যে আমরা লেখা রাখতে পারি, তখন হবে দেনাদার বা প্রাপ্য হিসাব। আর যদি এই দেনাদার বা প্রাপ্য হিসাবের বিষয়টি, দেনাদার বা প্রাপ্য হিসাবের যে বিষয়টি, সেটা যদি আমরা কোনো দলিলের মধ্যে লিখে রাখি, যদি আমরা কোনো দলিল আকারে লিখে রাখি বা কোনো বিল আকারে লেখা রাখি, সেটার নাম হবে প্রাপ্য বিল। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করে, বাকিতে সেবা প্রদান করে, আমরা যদি কোনো সাধারণ মানের খাতার মধ্যে না লিখে যদি আমরা কোনো দলিলের মধ্যে লিখি, যদি আমরা কোনো দলিলের আকারে লিখে রাখি, সেটাকে বলা হবে প্রাপ্য বিল। তাহলে আমি আবার বলতেছি যে আমরা যাদের নিকট টাকা পাবো তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। আর বাকিতে জিনিস বিক্রি করে সেটা যদি কোনো সাধারণ কোনো হিসাবের বইয়ের মধ্যে না লিখে, সাধারণ কোনো হিসাবের বইয়ের মধ্যে লেখা রাখলে সেটাকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। আর সাধারণ কোনো হিসাবের বইয়ের মধ্যে না লিখে যদি আমরা দলিল আকারে লিখে রাখি, তখন সেটাকে বলা হবে প্রাপ্য বিল। তাহলে কি হলো যে আমরা যাদের নিকট টাকা পাবো তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন এই বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হবে? বাকি লেনদেনের মাধ্যমে এই বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। অর্থাৎ বাকিতে যদি আমরা আমাদের পণ্য সামগ্রী বিক্রয় করি, ধারে যদি আমাদের পণ্য সামগ্রী আমরা বিক্রি করি,
অথবা ধারে অথবা বাকিতে যদি আমরা কাউকে সেবা প্রদান করি, সেবা দান করি, তাহলে এই বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। আর এই ধারে অথবা বাকিতে বিক্রয়, ধারে অথবা বাকিতে সেবা প্রদানের যে বিষয়টি, এই লেনদেনটি যদি কোনো দলিল আকারে লিখে রাখা হয়, সেটাকে বলা হবে প্রাপ্য বিল। তাহলে এই বিবিধ দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল একই ধরনের আইটেম। এই তিনটা আইটেমই সেখানে তিনটা আইটেমই সৃষ্টি হবে বাকিতে বা ধারে লেনদেনের মাধ্যমে। কিন্তু এই বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবটা সাধারণ কোনো হিসাবের বইতে লেখা রাখা হয়, কিন্তু প্রাপ্য বিলটা সাধারণ কোনো বইয়ের মধ্যে সাধারণ কোনো হিসাবের বইতে লেখা হয় না। এটা বাকিতে লেনদেন হওয়ার পরে, বাকিতে সেবা প্রদান করার পরে, বাকিতে বিক্রি করার পরে যে ঘটনাটা ঘটে, যে লেনদেনটি হয়, সেই লেনদেনটি কোনো দলিল আকারে লিখে রাখা হলে সেটাকে বলা হবে প্রাপ্য বিল। তাহলে বিবিধ দেনাদার আমরা মানুষের কাছে টাকা পাবো, প্রাপ্য হিসাব এটাও আমরা মানুষের কাছে অন্য মানুষের কাছে টাকা পাবো, এবং প্রাপ্য বিল এটাও আমরা মানুষের কাছে টাকা পাবো। এখন এই বিবিধ দেনাদার, প্রাপ্য হিসাব এটা লেখা রাখা হয় সাধারণ হিসাবের মধ্যে, সাধারণ হিসাবের বইয়ের মধ্যে, আর প্রাপ্য বিলটা লেখা হয় একদম পাকা কোনো দলিল আকারে। আমি আবার বলতেছি যে আমরা যাদের নিকট টাকা পাবো তাদের সমষ্টিকে বলা হবে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব, এবং বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয় বাকিতে পণ্য বিক্রি করা হলে, ধারে পণ্য বিক্রি করা হলে, বাকিতে বা ধারে সেবা প্রদান করা হলে। আর এই ধারে বিক্রি করা হলে, বাকিতে বিক্রি করা হলে, ধারে সেবা প্রদান করা হলে যে লেনদেনগুলো হবে, সেটা যদি কোনো দলিল আকারে লেখা রাখা হয় তার নাম হবে প্রাপ্য বিল। তাহলে দেনাদার এবং প্রাপ্য হিসাব একই কথা, কিন্তু প্রাপ্য বিলটা হলো দলিল আকারে লেখা রাখা হয়, কোনো সাধারণ কোনো হিসাবের বইয়ের মধ্যে লেখা হয় না। সাধারণ কোনো হিসাবের বইয়ের মধ্যে লেখা হয় বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব। আর এই ঘটনাটি, এই লেনদেনটি যদি কোনো পাকাপোক্ত দলিলের মধ্যে লেখা রাখা হয়, সেটা হবে প্রাপ্য বিল। ধন্যবাদ।